শাহজাদা দারাশুকো ইতিহাসের এক বর্ণময় চরিত্র, যে ইতিহাসের কথা আপনাদের এখন বলছেন শ্যামল গঙ্গোপাধ্যায় শাহজাদা দারাশুকো গল্পে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারাশুকো। আজ পঞ্চম দিন। শুরু করি। 4। ঝাল্লার হ্রদের গায়েই সুলতানি বানাতের নিচে আরজুমন্দ বেগমের সরপর্দা তাম্বু। খাজা সাহেবের দরগাহের দিক থেকে সকালের পয়লা রোদ চিলমনের ফিকা কারুকাজের ভেতর দিয়ে বিছানায় এসে পড়তেই আরজুমন্দের ঘুম ভেঙে গেল। মায়ের মন, পাশেই তার প্রথম ছেলে ঘুমিয়ে। তাকিয়ে দেখেন, হুমা কখন ঘুম ভেঙে তাকিয়ে আছে। বুকের ভেতরটা গর্বে আবেগে ভার হয়ে উঠল আরজুমন্দের। 6 দিনের শিশু, এখনো দৃষ্টি হয়নি চাগতাই বংশের নীল চোখ। মুখের উপর ঝুঁকে পড়ে মায়ের বুক কেঁপে উঠল। হে কি, ঠিক দেখছি তো? আরজুমন্দ বেগম গুলালবার এই তাম্বুর কাঠের দেওয়ালের কাছে গিয়ে রেশম ডরি ধরে দুবার টান দিলেন। সঙ্গে সঙ্গে ডান দিকে কয়েক পর্দার ফারাকে রূপোর ঘণ্টা বেজে উঠল। শাহজাদা খুররাম ভেতরে এলেন। কি ব্যাপার, এক্ষুনি উঠে পড়লে? তোমার খুব ঘুমোনো দরকার বেগম। কোথায় আর ঘুমালাম, দেখবে এসো। কি, ছেলের মুখে দেখো। খুররাম ছুটে এলেন। গুজরাতি রঙিন মকমলের ভিতর শিশু তখন হাত পা ছুঁড়ছে। 6 দিন আন্দাজে বেশ লম্বা। খুররম সুলতান দারাশুকোর মুখে ঝুঁকে পড়লেন। ভালো করে দেখলেন, খুব ভালো করে। কপালের ওপর চাঁদির শুরুতেই বাঁ দিকে 1 ফোঁটা 1 তিল। না, ভুল হয়নি, ঠিকই দেখেছেন শাহজাদা খুররম। দেখে উঠে দাঁড়ালেন। কি হবে? এ কথায় আরজুমন্দের মুখে তাকালেন খুররম। 3 মেয়ের পর তবে এই ছেলে, সেই ছেলের চাঁদিতে তিল, তাও বাঁদিকে। জিনিসটা ভালো নয়। যদি ডান দিকে হতো তো খুবই শুভ হতো, কিন্তু বাঁ দিকে। নিজের চোখ যাতে কেঁপে না ওঠে সেদিকে খেয়াল রেখে খুররাম বেশ তাচ্ছিল্য করেই বললেন, মাথায় চুল হলে ঢাকা পড়ে যাবে। বলে বেরিয়ে আসার সময় নিজের মনে মনেই বললেন খুররম, যে সবাইকে শাসন করবে তার কপালে কোনো দাগই থাকবে না। বেগমের তাম্বুর বাইরে এসে শাহজাদা খুররম ভালো করে আকাশে তাকালেন। ভোরের আসমানে মেঘের কোনো দাগ নেই। ঝাল্লার হ্রদের জলে পানকৌড়ি ঝুপ করে পড়েই সারা গা ডুবিয়ে গলাটা তুলে এগোচ্ছে। শাহজাদা তাড়াতাড়ি নিজের ফরাসখানার পাশ দিয়ে যেতে যেতে ঝোলানো আয়নায় তাকালেন। উষ্ণিস তুলে নিজের মুখ দেখলেন ভালো করে। না, কোনো দাগ নেই। তিল বা জড়ুলের জন্ম দাগদাগালির কোনো বালাই নেই। তাহলে হায় খোদা, আমার একমাত্র ছেলের কপালে, তাও চাঁদির বাঁ দিকে অমন তিল হতে গেল কেন? ঠিক এই সময় বাইরে থেকে একটা হৈ হৈ আওয়াজ উঠে এলো। কি ব্যাপার? তাম্বুর বাইরে বেরিয়ে এলেন শাহজাদা। একটা কটু গন্ধে খুররমের নাক চলে উঠল। ঝাঁঝ, সেই সঙ্গে মাথা ঘুরিয়ে দেবার মতো গন্ধ। একটা শেরগির হাতিকে কিছুতেই সামলাতে পারছে না মাহুত। তার ভাই আর মেট রীতিমতো হিমশিম খেয়ে যাবার জোগাড়। হাতিকে হাঁটু গেড়ে বসাতে চাইছে, আর সে সুঁড় তুলে চারদিকে জল ফোয়ারা করে ছিটোচ্ছে। ফুরিয়ে গেলে সুঁড় নামিয়ে ঝাল্লার বুক থেকে শোঁ শোঁ করে জল শুষে নিয়ে আবার ফোয়ারা তুলছে। ভালো করে দেখলেন শাহজাদা, হাতির পেছনের 2 পা পাটকিলে হয়ে ভিজে গেছে। যা ভেবেছেন ঠিক তাই। হাতি এখন মস্ত হয়ে আছে, যে কোনো কাণ্ড করে বসতে পারে। এদিক ওদিক ছুটে চাই কি আরজুমন্দ বেগমের তাঁবুতে গিয়েও পড়তে পারে। এই সময়টায় সঙ্গীর খোঁজে ওদের মাতোয়ারা দশা হয়। তবু
উতলা হলেন না শাহজাদা খুররম। মস্ত হাতি এক বিরাট শুভ চিহ্ন, মঙ্গল দৃশ্য। বাবা হয়ে এ ছবি দেখায় তার 6 দিনের ছেলে সুলতান দারা শুকর কুচিহ্নের বিপদ কি মুছে যাবার? শাহজাদা ছুটে গিয়ে হাতিটার সবে নামানো শুঁড়ে পা রেখেই আরেক পায়ে বাঁকানো দাঁতের উপর পা বদলালেন। বদলেই সঙ্গে সঙ্গে মাথায় ভর দিয়ে মাহুতের জায়গায় নিজেকে শক্ত করে বসালেন। তারপর কিলক খুঁচিয়ে হাতিকে ধাতে আনার চামড়ার পটিতে বাঁ পায়ে নিজের চাপ দিলেন জোরে, পরপর 3 বার। হাতি কেঁপে উঠে থমকে দাঁড়ালো। চারদিকে দাঁড়িয়ে পড়া সিপাই, লস্কর, মজুর, ভিস্তি সবাই এতক্ষণ বিপদ গুনছিল। হাতিকে স্থির হতে দেখে অনেকগুলো বুকের ভেতর হাতুড়ি পড়া বন্ধ হলো। একজন চাকতাইয়ের উপযুক্ত বেপরোয়া ভঙ্গিতে শাহজাদা খুররম হাতি থেকে অবলীলায় নামলেন। মাহুতের যে এগিয়ে গিয়ে শাহজাদাকে নামাতে হাত লাগানো দরকার তাও সে ভুলে গিয়েছিল। সবই ঘটে গেল কয়েক লহমায়। এই হাতি যেমন শক্তি, এই হাতি তেমনই বোঝা যদি বিগড়ে যায়। বেগড়ানো হাতিকে গুলি করে মারা ছাড়া কোনো পথ নেই। আব্বা হুজুর বাদশাহ জাহাঙ্গীর হাতির একজন বড় কদারদার। তার হুকুমে শাহী খাসা হাতির জন্য এখন শরাব বরাদ্দ। শরাব খেয়ে খেয়ে হাতিগুলো দিব্যি ফুর্তিবাজ হয়ে পড়েছে। কাল ভোরে বাদশাহ আগ্রা পাড়ি দেবেন। বলা যায় না, খাসা হাতিগুলো 6 দিনের রাস্তা ফুর্তিতে 5 দিনে ভেঙে আগ্রা পৌঁছে যেতে পারে। বাদশার আগ্রা ফেরার পথে চৌকিতে চৌকিতে খবর হয়ে গেছে, রাস্তা আগাগোড়া সাফ থাকা চাই। সে পথে যেন কোনো কানা খোঁড়া কিংবা রোগা ভোগা লোক না পড়ে। দুর্ভাগা বেদৌলতি বাদশার 2 চোখের বিষ। এই পথ দিয়েই আরজুমন্দ বেগম আগ্রায় ফিরবেন। বাদশাহ তাবিনের সঙ্গে সঙ্গে মেয়ে জাহানারা ছেলে দারাকে নিয়ে ফেরা। রাস্তার খবর তাই জানার দরকার ছিল শাহজাদা খুররমের। জীবন এত মধুর লাগে শাহজাদার। আগ্রার দাশেরি আম, আজমিরের সঠির ঠান্ডা শরবত, আন্না সাগরের তীর ধরে তুর্কি ঘোড়া দাবড়ানো, মনে হয় শরীর এই দুনিয়ার তাজা হাওয়া শুষে নিচ্ছে। কোনো ক্লান্তি নেই, সামনে শুধু সুখ। বেগম আরজুমন্দের মুখখানি, মেয়ে জাহানারার হাসি তাকে যেন কেমন শান্তি যোগায়। সারা হিন্দুস্থানে একই সঙ্গে কত কি ঘটে চলেছে। হিরাট, কান্দাহার, কাবুলের মান্ডিতে মান্ডিতে যখন গেহু ওঠে, তখন কনৌজ, কাশী, কামরূপের চাষিরা আকাশের দিকে তাকিয়ে থাকে। কবে মেঘ হবে, ভালো বাদারিয়া হলে তবে জমি ভিজবে, জমি ভাসা হবে, লদলদে কাদায় কল বেরানো ধান ফেলা হবে। ধাই মায়ের কোলে চড়ে জাহানারা ভাই দারা শুকোকে দেখতে এসেছে। মা আরজুমন্দ কোনো বাদশাহী কেতার পরোয়া করেন না। তিনি আর 5 জনের মায়ের মতোই জাহানারাকে কোলে বসালেন। ছেলে হতে গিয়ে বেশ কদিন মেয়ে জাহানারাকে কাছে পাওয়া হয়নি একদা। তিনি 2 হাতে মেয়েকে জড়িয়ে ধরলেন। হোক শাহজাদি, আমার তো মেয়ে, আমি চাকতাই নই। জাহানারা মায়ের কোল থেকে খুদে ভাইয়ের দিকে তাকিয়েছিল। এক শিশু আরেক শিশুকে দেখছে। এখানে দুনিয়া স্থির হয়ে আছে। তাম্বুর বাইরেই মানুষ তাগদের জোরে ইজফা আদায় করে ওপরে ওঠার জন্যে অবিরাম কোশিশ চালিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে গঙ্গার গা ধরে 6 দিন নাগারে ঘোড়া দাবড়ালে তবে কাশী। কাশীর চেহারা এখন কিছু অন্যরকম। সময়ের চাকায় এক একটা কাঠি এক এক রকমের। দুনিয়াদার একজন সাচ্চা তসবিরওয়ালা। তার এক তসবিরের সঙ্গে আর এক তসবিরের কোনো মিল নেই। সুবে এলাহাবাদের জৌনপুর, চুনারের মতো বেনারসও একটা সরকার, তার মহল 8টি। সরকার বেনারসকে সবাই কাশী বলে থাকে। গঙ্গার গায়ে এই কাশী কবে হলো তা নিয়ে অনেক কালের অনেক কথা। কিন্তু এখন এই সকালবেলাতেই গঙ্গার গা ধরে সবাই যে পালাচ্ছে, যে যেদিকে পারে, ঘোড়ায়, গো গাড়িতে, কোনো কোনো জমিদার ঘোড়া বা হাতির পিঠে চড়েই পালাচ্ছে। বড় বড় বাজরায়
লোক ভর্তি হয়ে ঠাসাঠাসি করে পালাচ্ছে, দিক বিদিক শূন্য। চুনার গলি, মণিকর্ণিকায় কেউ বা লাশ ফেলে উধাও, বসত বাড়ির সদর দরজা খোলা, ভেতর থেকে মানুষের গোঙানি। মান্ডিতে বাজার বসেনি। দশাশ্বমেধ ঘাটে অন্যদিন এই সময় স্নান আহ্নিকের ভিড় লেগে থাকে মল্লদের তেল মাখামাখি আর মেহনতির হুম হাম, বড় বড় নিঃশ্বাস ছাড়ার আওয়াজ। একটা পায়রা অবধি নেমে আসেনি ঘাটে। এমন সময় দেখা গেল ঘাটে মাথা নেড়া এক বুড়ো মাথার পেছন দিকে শিখা ঝুলিয়ে দিয়ে 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে, তার 2 চোখে জল। তিনি হাত তুলে বলছেন, কাশীকে বাঁচাও, এই অপঘাত থেকে কাশীকে বাঁচাও। রামচন্দ্রজি, আমরা তোমার ভক্ত, কাশী না থাকলে হিন্দুস্থান থাকবে না। অন্য সময় হলে এই বুড়ো ঘাটে এলে সমীহ করে জায়গা ছেড়ে দেয় সবাই। ঘাটে তার ইদানিং আসা হয়নি বড় একটা, বয়সের ভার। মাঝ বয়সে দীর্ঘদিন মথুরার কাছে জঙ্গলেই থাকতেন। সামান্য খাওয়া, সামান্য ঘুমে অভ্যস্ত এই মানুষটি আজ বড় বিচলিত। এত বড় ঘাটে তিনি এখন একা। এখানে এখন তাকে সম্ভ্রম করারও কেউ নেই। কাশীর রাজা তাকে বলেন কবি, সাধারণ মানুষজন তাকে সন্ত বলে। বুড়ো এখন কাঁদতে কাঁদতে বলছেন, সিয়ারাম, একদিন তোমার দিকে আমার মন, আমার স্ত্রী রত্নাবলী উস্কে দিয়েছিলেন। তখন আমি যুবক, রত্নাবলীকে দেখতে ছুটে গিয়েছি। তিনি ধিক্কার দিয়ে বলেছিলেন, লাজ ন লাগতা আপকো, দৌড়ে আ এ হুনাথ, ধিক ধিক ऐसे প্রেম কো কহো কহো ময়নাথ। সিয়ারাম, এবার কোকিলের থেমে যাবার সময় হয়ে এসেছে। চুহা বিমারিতে কাশী উজাড় হয়ে গেল। দরিয়ার ওপার থেকে বিদেশি নাবিকরা এ রোগ নিয়ে এসেছে। লাশে আগুন দেবার লোক নেই মণিকর্ণিকায়। কাশী যে সাবার হয়ে যায় সিয়ারাম। কোকিল এবার মৌন হবে। তুলসী পারসকে সময় ধরি ককিলান মৌন। বলতে বলতে মানুষটি ঘাটের ধাপে উঠে এলেন। ইনি কবি তুলসী দাস। আজ তার বারবার এই বিরাট মৃত্যুর সামনে দাঁড়িয়ে মনে পড়ছে রত্নাবলীর কথা। অস্থি চরমময় দেহ মম, তামে জৈসি প্রীতি, তৈসি য শ্রীরাম মহা, হতি ন তৌ ভর ভীতি। সিয়ারাম, শুধু তোমাতেই আমার প্রীতি, আর সেই তুমি কাশীর এ কি করলে? বলতে বলতে তুলসীদাস মন্দিরের সামনের রাস্তা দিয়ে চলেছেন। খানিক দূর গিয়ে দেখেন কাশীর রাস্তায় শাহী সিপাইরা এদিক ওদিক মুখ থুবড়ে পড়ে আছে। কোমরের তলোয়ার, বীরছা কুড়ুল, হারসিং জাটা খান্ডা পথেই গড়াগড়ি যাচ্ছে। তাদের ঘোড়া সবার ছাড়াই এদিক ওদিক ঘাস জমিতে নেমে ঘাস খাবার চেষ্টায় ব্যস্ত। তাজ্জব, যতই এগোন তুলসীদাস ততই দেখেন এদিক ওদিক সেপাইরা পড়ে আছে। কেউ বা গোঙাচ্ছে, কেউ বা শেষ খিচুনির পর আকাশ দেখতে দেখতে চোখ উল্টেছে। আরো তাজ্জব, দামি দামি তৈজস, মটরমালা, কাশ্মীরি তুষ সবই রাস্তায় গড়াচ্ছে। তুলসীদাসের মনে পড়ল অনেকদিন আগে শুনেছিলেন হিন্দুস্থানের বাদশাহ আকবর। তারপর অনেক কাল কেটে গেছে। মানুষ মরণশীল। এখনো কি আর তিনি আছেন? এসব সিপাই নিশ্চয় টেটিয়া কোনো গ্রাম কি গঞ্জ শায়েস্তা করে লুটের মাল নিয়ে ফিরছিল। পথে চুহা বিমারিতে সব সাবার। আরো এগিয়ে তুলসীদাস দেখেন 3টি ঘর গেরস্থালী যুবতী আর জনাপাচেক কিশোরী পিচমোড়া করে বাঁধা। সেই অবস্থাতেই ওরা মরে পড়ে আছে। এক কিশোরীর চোখ কয়েত বেলের মতো ফোলা। তুলসীদাস এগোতে লাগলেন। হিন্দুস্থান এক আজব দেশ। এ দেশে কে সুলতান, কে বাদশাহ, সে মানুষ না বাঁদর, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। জানার ইচ্ছাও নেই মানুষের। সিপাই শান্ত্রীরা অভিযান চালালে তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। লুটের মালের ভারে কুঁজো হয়ে সিপাইরা ফেরে। তাদের ফেরার পথের হুবারও জ্বলে খাক হয়ে যায়। হয়তো এমনই কোনো শায়েস্তা অভিযানের পর সিপাইরা ফিরছিল। এদের সেনাপতিকে তো দেখছি না।
সবাইকে রক্ষা করো সিয়ারাম। চড়চড় করে রোদ উঠেছে এখন। কোথায় আজমের, কোথায় কাশী, আর কোথায় বা খুন্তাঘাট। যেখানে যত মানুষ সেখানে তত কিস্সা। নদী, পাহাড়, জঙ্গল দিয়ে কোনো জায়গা বা রাত দিয়ে এক মানুষের ঘটনার ঘনঘোর আরেক মানুষের ঘনঘটা থেকে আলাদা করে রাখা হয়। নইলে কারো যদি একই সঙ্গে সব দেখার ক্ষমতা থাকতো তো সে বেবাক দেখে ফেলে থ হয়ে যেত। আমরা ওভাবে একসঙ্গে দেখতে পাই না, তাই আলাদা আলাদা করে কাজ ও কারণ সাজাই, আলাদা আলাদা করে পরিণাম ভাবি। এখন এই মুহূর্তে ব্রহ্মপুত্রের ভাটিতে তাঁবুর বাইরে দাঁড়িয়ে মির্জা ইউসুফ বেগ, 2000ই মনসাবদার। তার পায়ের নিচে যে রাস্তাটা, সেটা এ জঙ্গল সে জঙ্গল ঘুরে খুন্তাঘাটে গিয়ে পড়েছে। এখন সকালবেলা পাহাড় আর সমতল মেশানো এই সবুজ দেশটায় এখন নানা রকমের ফুল ফুটে আছে। আর একটু বেলা পড়লেই চাঁছা ছোলা রোদে সব ফুল মরে যাবে। ইউসুফ বেগের ছায়া দেখলে মনে হতে পারে সে বুঝি যুবা, কিন্তু তা নয়। মধ্যবয়সী এই উজবেক লড়াকু হিসেবে সারা শাহী লস্করে 1 নম্বরের সেপাই। নীল চোখ, রুক্ষ মুখশ্রী, বাবরি চুলের ওপর সোনালি রঙের পাগ বন্ধন জড়ানো। বোঝাই যায় কার জন্যে যেন অপেক্ষা করছে। তার পলকহীন দৃষ্টিপথে খুন্তাঘাটের জঙ্গল, বুকের ওপর বর্মে আঁকা ফুল ঘিরে একটা বুনো মাছি খালি পাক খাচ্ছিল। হঠাৎ ইউসুফ বেগের কান খাড়া হয়ে উঠল। তার আগে তার পায়ের কাছে দাঁড়ানো উজবেক কুকুরটির কান খাড়া হয়ে গেছে। হ্যাঁ, ঘোড়া দাবড়ে আসা খুরের শব্দ একটু একটু করে স্পষ্ট হয়ে উঠল। এবার একটু বাদেই দুপাশের বড় বড় গাছপালার ভেতর ঘোড়ার পিঠে যে মানুষটির মাথা স্পষ্ট থেকে আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো, সে আর কেউ নয়, আহেদি এই আজম মীর শফি। তুর্কি ঘোড়ার পিঠে প্রতিটি দুলকি বলগার সঙ্গে সঙ্গে তার টান টান শরীরটা উঠছিল পড়ছিল। শফির কোমরে ঝোলানো বীরছা কুড়ুলটাও সেই সঙ্গে সঙ্গে উঠছিল পড়ছিল। সামনাসামনি এসে মীর শফি সহবত বজায় রেখে হাত কয়েক দূরে ঘোড়া থেকে লাফিয়ে নামল। নেমে প্রথমত কুর্নিশ জানিয়ে বলল, দেরি করিনি আশা করি? না না, আমিও তৈরি। এরপরই দেখা গেল মির্জা ইউসুফ বেগ আর মীর শফি যে যার ঘোড়ায় বসে হালকা চালে চলেছে। যে পথ দিয়ে শফি এসেছেন সেই পথেই ওরা চলতে লাগলো। এই প্রথম বসন্তে ঘোড়ার পায়ের শব্দ এখানকার আকাশ ছোঁয়া গাছপালার গা ঝাড়া দেওয়া বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল। সেই শব্দ শুনে ইউসুফ বেগের মনে হলো কেউ বুঝি এই সবুজে সবুজ বনসঙ্গীতের সঙ্গে সঙ্গত করে চলেছে। আহেদি হতে হলে অল্প বয়সেই জাংবাজ লড়াকু হওয়া চাই। মীর শফির তাই। এরা খাস বাদশাহ তাবিনের লোক। কোনো মনসাবদারের তাবে যাওয়ার কথা নয় শফির, কিন্তু আগ্রা থেকে হুকুম এলে হামলা বা অভিযানে তাকে মনসাবদারের সঙ্গেই হতেই হবে। তাবে না থাকলেও শফি জানে বয়স হলে সেও একদিন ইজফা পেয়ে মনসাবদারিতে উঠবে। আগ্রার কাছাকাছি সাকেত ছাউনিতে থাকতে থাকতে শফি একদিন যমুনার পাড় ধরে ঘোড়ার পিঠে বসে গা গরম করছিল। আগ্রা থেকে 2 মঞ্জিল এগোতেই আকবর বাদশার বিখ্যাত ফতেপুর সিক্রি। পোড়ো নগরী ধুলো মেখে পড়ে আছে। ঠিকানা শুধবার মতো কোনো পথিকও নেই। পণ্ডিতদের বৈঠকি কথাবার্তার জন্য বানানো বাদশার সাধের ইবাদতখানা উঁচু মাথা তুলে দাঁড়ানো। তার পাথরে পাথরে তখনও রোদের ঝিলিক। তারই বুরুজে বসা এই উজবেক মনসাবদারকে তখন প্রথম দেখতে পান মীর শফি। ইউসুফ বেগ ইবাদতখানার বুরুজে বসে তাকিয়েছিলেন দূরে। ঠিক উল্টো দিকে আকবর বাদশার লাল পাথরের 5 মহল সমাধির দিকে। সমাধির ভেতর যেখানটায় হিন্দুস্থানের শেষ বীর বাদশাহ আকবর শুয়ে, তার ওপরকার শ্বেত পাথরের ফুলের দিকে। ঘোড়ার পায়ে পায়ে উজবেক কুকুর তার মালিকের সঙ্গী হয়েছে। ঘোড়ার পিঠে একজন হেলমন্দ উপত্যকার যুবক।
অন্যজন চাকদাই পাহাড়ে উজবেক গিরি বনানীর ভেতর ঘোড়া দাবড়ে বেড়ে ওঠা মাঝবয়সী মনসাবদার। আওয়াল আর জুলহিজ মাসে নগর বন্দরে জানোয়ার জবাইয়ের বারণ আকবর বাদশার হুকুমত থেকেই চলে আসছে। এ জায়গা নগরও নয়, বন্দরও নয়। একটা বর্বরী ছাগল জবাই হয়েছিল কাল। তারই সুসিদ্ধ কারেলি মাংস বন্য মধুতে ভিজিয়ে নাস্তা সেরেছে ইউসুফ বেগ। তার ভালোই লাগছিল বন বাতাসের সঙ্গে তালে তালে ঘোড়ার পায়ের খটাখট। সে বলে বসল, এই তুর্কি ঘোড়াগুলো যেন সঙ্গত জানে। ঘোড়ার পিঠে বসা মীর সাফি তখন ভাবছিল, এই তো জুলহিজ মাস শেষ হতে চলল, এরপর ভীষণ গরম পড়বে, বসন্তের বাতাস তেতে উঠবে সেই বাতাসে। তখন ঘোড়ার কষেও ফেনা এসে দেখা দেবে। আচমকা ইউসুফ বেগের কথার শেষটা তার কানে ঢুকল। সে সাকেত ছাউনিতে রাতের মাহফিলে সঙ্গতিয়া নাচনেওয়ালিদের নাচ দেখেছে। ফট করে বলেই বসল, বাতাসের সঙ্গে সঙ্গে ঠিক যেন ডুগি তবলা। বাহ, তুমি তো দেখছি সমাজদার। বলো তো যুবক, ডুগি তবলা কে বানিয়েছিলেন? এই কি কথা শুনি মনসাবদারের মুখে। ঠিক যেন এই ভাবনা নিয়েই ঘোড়ার রাশ টেনে থামালেন মীর সাফি। হামলা, কয়েদ, খতম, লড়াই, ফাঁসি, জাহান্নাম, হুকুমত, এই সব কথাই তো ওদের জবানিতে লাগসই। সাফি থতমত খেয়ে বলল, কে? আমির খসরু, হিন্দুস্থানের সাবেক মৃদঙ্গ ভেঙেই ডুগি তবলার জন্ম দেন তিনি। বেনাজির বুজুর্গ ছিলেন মানুষটি, কত দিকে যে তার মাথা খেলত। ঘোড়া থেমে নেই। মীর সাফি শুনেছিলেন ইউসুফ বেগ সারা দিনের পর নিজের তাম্বুতে ফিরে গাহেরা রাত অবধি কেতাব খুলে বসে থাকে। এমনিতেও ওর চেহারার মতোই মানুষটি তান খায় সম্ভ্রমে মানি। মির্জা ইউসুফ বেগ 2000 মানসাবদার মানে 2000 মানসাবদারি। 2000 থেকে ঘোড়সওয়ার একজনও কম নয়। তাই আগ্রার দরবারে এরা পহেলা কেতার আমির। কিছু না হোক মাস গেলে 12,000 রুপিয়া তানখা। এমন মানুষও নাকি এক জায়গায় বেশি দিন থাকলে সেপাই লস্কর জোগাড় করে পাছে বাগি বেপরোয়া দুশ্মনির রাস্তা নেয়। তাই জাহাঙ্গীর শাহীতে এদের 3-4 বছর অন্তর বদলি করা হয়। একবার বদলি হয়ে ইউসুফ বেগ অনেক দিন কোনো জায়গির না পেয়ে আগ্রার দরবারে মনসাবদারদের রেশারেশিতে বিরক্ত হয়ে রাগে দুঃখে ফতেপুর সিক্রির কাছাকাছি সাকেতে এসে উর্দু গেড়ে বসেছিলেন। তখনই সাফি ওকে ফতেপুর সিক্রির পোড়ো ইবাদতখানার বুরুজে বসে থাকতে দেখে। সাধারণত ইরানি, ইরাকি, তুর্কি, উজবেক মনসাবদাররা নগদি মনসাবদার। তারা নগদে তানখা পায়। কিন্তু কেউ কেউ আকবরী আমলের মনসাবদারের ছেলে বা নাতি খানজাদা থেকে মনসাবদার হয়ে জায়গির মনসাবদারি নিয়েছে। মির্জা ইউসুফ বেগও সম্ভবত সেই রকমই হবে। দেখো যুবক, আমি চাকতাই উজবেক। হুমায়ুন বাদশার সঙ্গে আমরা, মানে আমার তাওজির আব্বা, হুজুরের আব্বা হিন্দুস্থানে চলে আসেন। মীর সাফি মনে মনে বলল, তাহলে ঠিকই ধরেছি। আমি কোনোদিন চাকদাই বনানী দেখিনি, যাইনি চাকদাই পাহাড়ের উপত্যকাতেও, কিন্তু সেখানকার খুশবু পাওয়া যাবে আমার খুনে। আমার ওয়ালিদা সাহেবার মুখে বাচপানে সে জায়গার কথা শুনেছি, কিন্তু এখন এই খুন্তা ঘাটে এসে দেখছি আমার শোনা কাহানির চেয়েও ব্রহ্মপুত্রের এই উপত্যকা আরো সুন্দর। এখানে এত সবুজ, এমন গাহেরা জঙ্গল, যদি গুস্তাকি মাফ করেন, এখানে বেঁচে থাকাও যে কি ভয়ঙ্কর। জানি সাফি, পাইকানদের সঙ্গে ঘামাসান লড়াই দিয়েও তোমাকে সন্ধি করতে হয়েছিল। উপায় ছিল না, ওরা ডিহিদারদের বিষ খাইয়ে মেরে ফেলে। জানি সাফি, কাসিদ কবুতর দিয়ে পাঠানো তোমার কাগজ আমি সুবেদারের কাছে দেখেছি। বাকির খাকে ওরা 2 টুকরো করে কাটে। আমি তো ফৌজদারকে পাঠিয়েছিলাম। ফৌজদার তার ওপরে সুবেদারকে পাঠায়। তার কাছে তোমার কাগজ পড়ে আমরা বুঝতে পেরেছিলাম তুমি দম নেওয়ার জন্যে
আহেদি আজাম হিসেবে সন্ধি করেছ যুবক। তোমার পালে হাওয়া লাগাতেই হাতি, ঘোড়সওয়ার, বন্দুকচি, ধানুকি, সেপাইদের নিয়ে আমার এখানে ছুটে আসা সাফি। পাইকানদের উপর জুলুমের বহরটাও আপনি জরিপ করবেন আশা করি। চৌধুরী জামান তাবরিজি ওদের আওরাতদের হারেমে পুড়েছে, ওদের পাইকান মজুরি খাজনায় ভরে দিয়েছে। বকির খাঁ ভুখা ঘরদুয়ারি পাইকদের দিয়ে হাতি ধরাতে গিয়ে গাফিলতের দায়ে তাদের ফাঁসিতে লটকেছে, জরিমানা করেছে। আর বলতে পারল না মীর সাফি। তার গলা বুঝে এসেছে। সে কোনো রকমে বলল, বেঁচে থাকলে শাহী ফৌজের বেগার খাটো, ভুখা পেটে হাতি খেদিয়ে ধরো, সে হাতি পারলে ফাঁসি যাও, নইলে জুরমানা দাও। হাড় ভাঙা খাটুনির মজুরি খাজনায় জমা পড়ুক, ভুখা পেটে বলদ হয়ে জামিনে জুতে থাকো। ফসল ফলালে তহসিলদার ক্রৌরির ফুর্তি বাবদে মালবা নয়তো খরচ ঈদে জুগিয়ে যাও। বাদশাহ শাহী খরচে রুপেয়া জোগাও। এই তো নসিব পাইকান মরদদের। আর জেনানাদের, বাল বাচ্চাদের কয়েদ হয়ে আগ্রা, দিল্লি, লাহোরের মান্ডিতে গোলাম বাঁদির বাজারে বিক্রি হয়ে যাও। হো হো করে হেসে উঠল মির্জা ইউসুফ বেগ। ঠান্ডা গলায় জানতে চাইল, কাবুলের ছেলে তুমি? না, হেলমন্দের তীরে আমার জন্ম। হীরার যাবার বাদশাহী সড়ক থেকে 7 মঞ্জিল ভেতরে, থল চটিয়াল পাহাড়ের গলি থেকে উত্তরে নেমে যেতে হয়। শোনো যুবক, আমি চাকদাই উজবেক বটে, কিন্তু জন্ম আমার রাওয়ালপিন্ডিতে। আমরা 4 পুরুষ ধরে মোগলদের নিমক খেয়ে আসছি। শাহী সালামত আমরা ভালো করে জানি। তুমি কাঁচা উমারে আহেদি হয়েছ, সামনে তোমার বিরাট ভবিষ্যৎ। চাই কি একদিন 5,000 মনসবদারের রিয়াসাতি পাবে তুমি। ঠান্ডা মাথার কথা বলো। খাস হিন্দুস্থানে আমার পয়দাইশ। আমি হিন্দুস্থানের বাদশাহী রীতি রিসালা বুঝি। ইনসানের এই বেইজ্জতি দেখতে দেখতে আমার ঘেন্না ধরে গেল। ইচ্ছে করে এসব ছেড়ে ছুড়ে দিয়ে হেলমন্দের তীরে গিয়ে গেহু লাগাই, উট চড়াই। তাতে কি পেট ভরবে? তাতে কি এই ইজ্জত পাবে? ব্রহ্মপুত্রের তীরে আছো, ভালো আছো, এখানেই থাকো। কেমন অকালমন মানুষ তুমি! যা বলেছ আর বলো না। শাহী কেতায় তুমি বাগী দুশ্মনদের মতো বেইনসাফি কথা বলছো। পাইকদের জন্য তোমার চোখে জল। কি বলতে যাচ্ছিল মীর সাফি, তাকে এক ধমকে থামিয়ে দিয়ে মির্জা ইউসুফ বেগ বলল, আম আতরাফ পাইকান মানুষজনের জন্য কাঁদলে শাহী লস্করে আহেদি হয়ে থাকবে কি করে? একদিন মনসবদারি বা হবে কি করে? চৌধুরী জামান তাবরিজিকে গ্রেপ্তারের হুকুমনামা আগ্রা থেকে আনানো হয়েছে। বেইনসাফির বিচার করতে তো কাজী আছেন সাফি, ও নিয়ে তো তোমার মাথা ঘামানোর কথা নয়। শাহী দাস্তুর উল আমল মেনে চললে তোমায় তো কেউ ছুঁতেও পারবে না। জাহাঙ্গীর শাহীতে প্রতিভা দেখাতে গিয়েছ তো বিপদে পড়বে। ওই দেখো, বনের ভেতর থেকে টিয়ার ঝাঁক বেরিয়ে এসে আসমানে কেমন রংদার আতশবাজি হয়ে ছড়িয়ে পড়ল। সে কথায় কান না দিয়ে সাফি বলল, ভুখা মানুষ তো বেইনসাফির পাল্টা লড়াই দিচ্ছে। পাইকদের কথা বলছো? বলে থামল ইউসুফ বেগ। এবার তার ঘোড়াও থামল। গাঢ় গলায় সে বলল, তুমি কি বোঝো না যুবক, আমরা একটা বারুদের গাদায় বসে আছি যার নাম মুঘল ইনসাফি চাকতাই ঘামন্ড। কোনো কথা না বলে মীর সাফি তাকিয়ে থাকলো। রাস্তার দুধারের বন এখানে বেশ গভীর। কোন যুগ যুগান্তের সব গাছ মাথা ঠেলে আসমান ছুঁতে চাইছে। তাদের গা পেঁচিয়ে পেঁচিয়ে সব লতা। কোনো কোনো লতার সঙ্গে গায়ের রং মিলিয়ে দিয়ে সাপ ওত পেতে থাকে এখানে গাছগাছালির ভেতর খাবারের সন্ধানে। কাঁটা ঝোপের ভেতর থেকে মাঝে মাঝে পাখির ডাক। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।